মাঝরাতে চারদিক যখন নিস্তব্ধ থাকে তখন যদি কেউ আপনার নাম ধরে ডাকে, আর সেই গলাটা যদি হয় আপনার খুব কাছের সবচেয়ে প্রিয় কোনো মানুষের, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? আপনি হয়তো দৌড়ে গিয়ে দরজা খুলে দেবেন, কিন্তু ভুল করেও সেই কাজটা করবেন না, কারণ শয়তান আপনার সবচেয়ে প্রিয় মানুষের গলাও হুবহু নকল করতে পারে। আর একবার যদি আপনি দরজা খোলেন, তাহলে সে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর কোনো দিন ফেরা যায় না। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজ শুক্রবার রাত, জুমার দিন পেরিয়ে রাতের এই নিস্তব্ধতায় আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা বাংলার মাটির গভীর বিশ্বাসের সাথে জড়িয়ে আছে। নিশি ডাক, এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু এই নিশি ডাক যখন কোনো শহুরে যুক্তিবাদী ছেলের জীবনে বাস্তব হয়ে ওঠে, তখন তার বিশ্বাসের দেয়াল কিভাবে ভেঙে পড়ে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকার মিরপুর থেকে রবিন। গ্রামের পুরনো বাড়িতে ছুটি কাটাতে গিয়ে রাতের অন্ধকারে সে এমন এক মায়াজালে আটকে পড়েছিল যা তাকে টেনে নিয়ে গিয়েছিল গহীন বাঁশবাগানের পেছনের সেই অভিশপ্ত পুকুর ঘাটে। কি অপেক্ষা করছিল সেই কালো পানির নিচে? চলুন, সময় নষ্ট না করে সরাসরি চলে যাই গ্রামের সেই হাড় হিম করা অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রবিন, থাকি ঢাকার মিরপুরে। আমি কোনোদিন ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। শহরের চার দেয়ালের মাঝে বড় হওয়া একটা ছেলে আমি। বিজ্ঞান আর যুক্তি ছাড়া আমি কিছুই বুঝতাম না। গ্রামের মানুষ যখন জিন পরীর গল্প করত, আমি হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু শাহাদাত ভাই, আজ থেকে 2 বছর আগে আমার গ্রামের বাড়িতে ঘটা একটা ঘটনা আমার সেই অহংকারকে এক রাতেই চূর্ণ করে দিয়েছে। আমি আজও রাত 2টোর পর যদি কেউ আমাকে পেছন থেকে ডাকে, আমি ঘাড় ঘুরিয়ে তাকাতে ভয় পাই। আমার মনে হয় ওই পরিচিত গলার আড়ালে হয়তো সেই পিশাচটা হাসছে। আমার এই ঘটনাটা শোনার পর হয়তো অনেকেই মাঝরাতে পরিচিত মানুষের ডাকে দরজা খোলার আগে দ্বিতীয়বার ভাববেন। ঘটনাটা 2 বছর আগের, নভেম্বর মাসের শেষের দিকের। ঢাকা শহরে তখনও তেমন শীত পড়েনি, কিন্তু গ্রামের দিকে বেশ ভালোই কুয়াশা আর শীত নেমে গেছে। আমার দাদু মারা যাওয়ার পর গ্রামের বিশাল বাড়িটা প্রায় খালিই পড়ে থাকে। শুধু আমার দাদি আর একজন পুরনো কেয়ারটেকার কুদ্দুস চাচা বাড়িটা দেখাশোনা করেন। আমার আব্বা আম্মা ঢাকাতেই থাকেন। চাকরি আর ব্যবসার কারণে গ্রামে যাওয়ার খুব একটা সময় পান না। সেবার আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আব্বা বললেন, রবিন, তুই বরং কয়েকদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আয়, তোর দাদিকে একটু সময় দিয়ে আয়, বাড়িটাও তো দেখা হয় না অনেক দিন। আমিও ভাবলাম শহরের এই জ্যাম আর ধুলোবালি থেকে কয়েকটা দিন একটু শান্তিতে কাটিয়ে আসি। আমি ব্যাগ গুছিয়ে একাই রওনা দিলাম আমাদের গ্রামের বাড়ি, নরসিংদীর এক প্রত্যন্ত এলাকায়। আমাদের গ্রামের বাড়িটা অনেক বড় আর পুরনো দিনের। ব্রিটিশ আমলের মোটা ইটের দেয়াল, বিশাল বিশাল কাঠের দরজা জানালা আর লম্বা বারান্দা। বাড়ির ঠিক পেছনেই একটা ঘন বাঁশবাগান, আর সেই বাঁশবাগান পার হলে একটা বিশাল পুরনো পুকুর। পুকুরের ঘাটটা ভাঙাচড়া, শ্যাওলা ধরা। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই পুকুর ঘাটে একা যেতে ভয় পায়। আমি বিকেলে যখন গ্রামে পৌঁছাই, দাদি আমাকে দেখে খুব খুশি হলেন। কুদ্দুস চাচা আমার ব্যাগটা নিয়ে আমার জন্য নির্দিষ্ট করা দোতলার কোণার রুমটায় রেখে এলেন। রুমটার জানালা খুললেই পেছনের বাঁশবাগান আর সেই পুরনো পুকুর ঘাটটা চোখে পড়ে। শীতের বিকেল বলে 5টা বাজতে না বাজতেই চারদিক অন্ধকার হয়ে আসতে শুরু করল। রাতের খাবার খাওয়ার সময় দাদি আমাকে বারবার একটা কথা মনে করিয়ে দিলেন, দেখে রাইখো রবিন, শহরের পোলা তুই, রাত বিরাতে আবার বাইরে বাইর হইস না, আর ওই পেছনের বাঁশবাগান আর পুকুর ঘাটের দিকে তো একদমই যাবি না, মাগরিবের পর ওই জায়গাটা ভালো না। আমি হেসে বলেছিলাম, আরে দাদি, তুমি এখনো ওইসব পুরনো কিস্সা বিশ্বাস করো? আমি কি ছোট বাচ্চা নাকি যে পুকুরে পড়ে যাব? দাদি কোনো উত্তর দিলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তখন বুঝিনি দাদির ওই দীর্ঘশ্বাসের পেছনে
কত বড় একটা সতর্কতা লুকিয়েছিল। দেখতে দেখতে গ্রামে আমার 2 দিন কেটে গেল। সেদিন ছিল শুক্রবার রাত। শীতের রাত বলে গ্রামের মানুষ 8টা বাজতেই ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি, পুরো গ্রাম একদম নিস্তব্ধ। শুধু বাইরে থেকে একটানা ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে 2-1টা রাতজাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ। আমি দোতলার রুমে বসে ল্যাপটপে একটা সিনেমা দেখছিলাম। আমার বাবা মা তখন ঢাকায়। রাতে মায়ের সাথে একবার ফোনে কথাও হয়েছে। ঘড়িতে তখন রাত 2:15। হঠাৎ আমার মনে হলো বাইরে হঠাৎ খুব ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আমার রুমের জানালার কাঁচগুলো বাতাসের ধাক্কায় হালকা কাঁপছে। আমি ল্যাপটপ বন্ধ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আমার কানের কাছে খুব স্পষ্ট কিন্তু মৃদু একটা শব্দ ভেসে এলো। কেউ একজন আমাকে ডাকছে, বাড়ির বাইরে থেকে, দোতলার জানালার ঠিক নিচ থেকে। রবিন, রবিন বাবা। আমি থমকে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। এই এত রাতে আমাকে কে ডাকবে? আর দাদি বা কুদ্দুস চাচা তো দোতলায় আসবেন না, তারা তো নিচতলায় ঘুমাচ্ছেন। আমি কান খাড়া করলাম। রবিন, দরজাটা খোল বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। আমার পুরো শরীর যেন বিদ্যুতের শক খেল। আমি কয়েক কদম পেছিয়ে গেলাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, কারণ বাইরে থেকে যে গলাটা আমাকে ডাকছিল সেটা দাদি বা কুদ্দুস চাচার নয়, সেটা ছিল আমার মায়ের গলা। সেটা ছিল আমার নিজের মায়ের গলা। আমি ঘামতে শুরু করলাম। কিভাবে সম্ভব? মা তো ঢাকায়। আমি তো মাত্র 4 ঘন্টা আগে ওনার সাথে ফোনে কথা বলেছি। মা এই মাঝরাতে নরসিংদীর গ্রামের বাড়িতে কিভাবে আসবে? আর আসলেও তো আমাকে ফোনে জানাতো। আমার যুক্তি আমাকে বলছিল এটা কোনোভাবেই আমার মা হতে পারে না, কিন্তু গলাটা এতই নিখুঁত, এতই চেনা যে আমার অবচেতন মন আমাকে বারবার দ্বিধায় ফেলে দিচ্ছিল। রবিন, আমি ঢাকা থেকে আসছি বাবা, আমি একা, তুই একটু নিচে আয়। আমার হার্টবিট তখন কানের কাছে ড্রামের মতো বাজছে। আমি বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত। আমি দৌড়ে মাকে কল করার জন্য মোবাইলটা হাতে নিলাম, কিন্তু মোবাইলের স্ক্রিন বন্ধ। চার্জ পুরো থাকা সত্ত্বেও মোবাইলটা সম্পূর্ণ নিস্তব্ধ, কোনোভাবেই অন হচ্ছিল না। আমি কাঁপতে কাঁপতে জানালার কাছে গেলাম। জানালার একটা পাল্লা সামান্য খুলে আমি নিচের দিকে, বাড়ির পেছনের উঠোনের দিকে তাকালাম। শীতের ঘন কুয়াশায় চারদিকটা সাদা হয়ে আছে। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় আমি যা দেখলাম তা আমার জীবনের সব বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে দিল। আমি উঠোনের একদম শেষে, বাঁশবাগানের সীমানার কাছে, কুয়াশার ভেতর একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, ঠিক যেমন শাড়ি আমার মা পরতে পছন্দ করেন। অবয়বটার মুখ কুয়াশায় ঢাকা, কিন্তু তার গড়ন, তার দাঁড়ানোর ভঙ্গি হুবহু আমার মায়ের মতো। সে আমার জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, আর তার হাতটা তুলে আমাকে ইশারায় ডাকছিল বাঁশবাগানের ভেতরের দিকে। আমি আর আমার স্নায়ু ধরে রাখতে পারলাম না। আমার চোখের পানি বেরিয়ে এলো। মা, মা, তুমি ওখানে কেন? তুমি ভেতরে আসো। আমি চিৎকার করে বলতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ আমার টুটি চেপে ধরেছে। আমার মাথার ভেতর তখন একটাই চিন্তা, আমার মা একা এত রাতে ওই বাঁশবাগানের অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছে। আমাকে নিচে যেতেই হবে। আমার ভেতরের সতর্কতা, দাদির সেই সাবধানবাণী, আমার সব যুক্তি, সবকিছু ওই আবেগের কাছে হেরে গেল। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। আমি কোনো শব্দ না করে রুমের দরজা খুললাম। পুরো বাড়ি নিস্তব্ধ। আমি খালি পায়ে কাঠের সিঁড়ি দিয়ে পা টিপে টিপে নিচে নামতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি যেন আমার নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ একজন আমাকে সুতোয় বেঁধে পুতুলের মতো টেনে নিয়ে যাচ্ছে। আমি মেন দরজার ছিটকিনিটা খুব সাবধানে খুলে ফেললাম। আমি বাড়ির বাইরে পা রাখলাম। বাইরের ঠান্ডা বাতাসটা যেন আমার শরীর ভেদ করে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। আমি উঠান পেরিয়ে বাঁশবাগানের দিকে এগোতে লাগলাম। মা, মা, তুমি কোথায়? আমি ফিসফিস করে ডাকলাম। কুয়াশার ভেতর দিয়ে আমি দেখলাম সেই নীল শাড়ি পরা অবয়বটা বাঁশবাগানের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে পেছনের সেই পুরনো পুকুর ঘাটের দিকে। ও আমার জন্য দাঁড়িয়েছিল না, ও শুধু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমি ওর পিছু পিছু হাঁটতে লাগলাম।
বাঁশবাগানের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বাঁশের পাতাগুলো বাতাসের ধাক্কায় একে অপরের সাথে ঘষা খেয়ে ক্যাচ ক্যাচ শব্দ করছিল। মনে হচ্ছিল হাজার হাজার সাপ একসাথে হিস হিস করছে। আমি যত ওর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, ও ততই আমার থেকে দূরে সরে যাচ্ছিল। ওর হাঁটার কোনো শব্দ ছিল না। শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে গেলে যে খচমচ শব্দ হয়, ওর পায়ে সেই শব্দ হচ্ছিল না। যেন ও মাটির একটু ওপর দিয়ে বাতাসে ভাসতে ভাসতে এগোচ্ছিল। হঠাৎ আমার ঘোরটা একটু কাটল। আমি থমকে দাঁড়ালাম। আমার মাথার ভেতর যেন একটা সতর্কতা বেজে উঠল। রবিন, ওটা তোর মা না, মানুষ বাতাসে ভাসে না, ফিরে যা। আমি পেছন ঘুরে দৌড় দেওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাঁশবাগানের ঠিক শেষ মাথায় পুকুর ঘাটের ভাঙা সিঁড়ির কাছে অবয়বটা দাঁড়িয়ে গেল, আর খুব করুণ, খুব অসহায় গলায় আমাকে ডাকল, রবিন, তুই আমাকে এই অন্ধকারে একা ফেলে চলে যাবি বাবা? আয়, আমার হাতটা ধর। আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। আমি পারলাম না। মায়ের ওই ডাক শুনে কোনো সন্তান এত সহজে ফিরে যেতে পারে না। আমি আবার ওর দিকে এগোতে লাগলাম। আমি যখন পুকুরঘাটের ভাঙা সিঁড়ির একদম কাছাকাছি পৌঁছলাম, অবয়বটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে পুকুরের কালো বরফ শীতল পানির দিকে নামতে শুরু করল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, পানি ওর কোমর পর্যন্ত চলে গেল। আমি চিৎকার করে উঠলাম, মা, পানিতে নেমো না, মা! আমি দৌড়ে ঘাটের একদম কিনারে গিয়ে দাঁড়ালাম। অবয়বটা পানিতে অর্ধেক ডুবে আছে, ওর পিঠটা আমার দিকে। আমি ওর হাত ধরার জন্য আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম, আর ঠিক সেই মুহূর্তে অবয়বটা ধীরে ধীরে তার ঘাড়টা আমার দিকে ঘোরালো। কুয়াশা সরে গেল 1 সেকেন্ডের জন্যে, আর আমি ওর মুখটা দেখতে পেলাম। বিশ্বাস করুন, আমি যা দেখেছি তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিয়েছিলাম ওকে পানি থেকে তুলে আনার জন্যে। আমার মন তখনও ওই মিথ্যা মায়ার ভেতর আটকে ছিল। আমি শুধু চেয়েছিলাম আমার মাকে ওই বরফ শীতল পানি থেকে বাঁচাবো। আমি চিৎকার করে কাঁদছিলাম, মা, হাত দাও, পানিতে যেও না। অবয়বটা পানিতে অর্ধেক ডুবে আছে, ওর পিঠটা আমার দিকে। আমার ডাক শুনে ও ধীরে ধীরে খুব যান্ত্রিকভাবে ওর ঘাড়টা আমার দিকে ঘোরালো। কুয়াশাটা 1 সেকেন্ডের জন্য সরে গেল, আর চাঁদের আবঝা আলোয় আমি যা দেখলাম, শাহাদাত ভাই, আমার শরীরে সব রক্ত জমে বরফ হয়ে গেল। আমার হৃৎস্পন্দন তখন কানের কাছে ড্রামের মতো বাজছিল। ওটা আমার মা ছিল না। নীল শাড়ি পরা ওই শরীরটার ওপর যে মুখটা ছিল, সেটা কোনো মানুষের মুখ নয়। চামড়াগুলো পানিতে ফুলে ফেপে সাদা হয়ে আছে, জায়গায় জায়গায় পচে গলে খসে পড়েছে। ওর কোনো নাক ছিল না, শুধু 2টো গর্ত, আর ওর ঠোঁট দুটো কানের কাছে পর্যন্ত চিরে গিয়ে একটা বিকৃত বিভৎস হাসির আকার নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর চোখ দুটো। ওর চোখে কোনো কালো মণি ছিল না, পুরো চোখটা একটা ঘোলাটে সাদা পর্দায় ঢাকা, ঠিক যেন অনেকদিন মরে পানিতে ডুবে থাকা কোনো লাশের চোখ। সেই মরা সাদা চোখ দুটো দিয়ে ও সোজা আমার দিকে তাকিয়েছিল। আর ওর পাগুলো, পুকুরের পানির ভেতর দিয়ে আমি স্পষ্ট দেখতে পেলাম ওর পা দুটো মানুষের মতো সোজা নয়, পা দুটো পেছন দিকে ঘোরানো। আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম, আমি আমার মাকে বাঁচাতে আসিনি, আমি একটা পিশাচের মায়াজালে আটকে গেছি। নিশি ডাক। আমার দাদির সেই সাবধান বানিয়ে আমার মাথার ভেতর হাতুড়ির মতো পেটাতে শুরু করলো। শয়তান তোর সবচেয়ে প্রিয় মানুষের গলা হুবহু নকল করতে পারে। আমি এক ঝটকায় আমার বাড়ানো হাতটা সরিয়ে নিলাম। আমি পিছন ঘুরে দৌড় দেওয়ার জন্য পা বাড়াতেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে পানির ভেতর থেকে ওর সেই লম্বা পচা হাড়গিলে হাতটা বিদ্যুতের বেগে উঠে এলো, আর খপ করে আমার ডান হাতের কবজিটা চেপে ধরল। তুই কোথায় যাবি রবিন? তুই তো আমার কাছে এসেছিস, আয়, পানির নিচে অনেক শান্তি, আয়। ওর গলাটা তখন আর আমার মায়ের মতো ছিল না, ওটা একটা বিকট ঘড়ঘড়ে পৈশাচিক বুরুশালী গর্জনে পরিণত হয়েছিল। আমি আমার জীবনের সবটুকু শক্তি এক করে বাঁ হাত দিয়ে ওর ওই হাতটা একটা সজোরে ধাক্কা দিলাম। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও! আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না।
ওর হাতের জোর এতই বেশি ছিল যে আমার মনে হচ্ছিল আমার কবজির হাড় ভেঙে যাবে। ও আমাকে হ্যাঁচকা টানে পুকুরের কালো পানির দিকে টেনে নিচ্ছিল। আমার পায়ের পাতা পানিতে ভিজে গেল। আমি আর কোনো উপায় না দেখে শরীরের সব ভার পিছনের দিকে ছুড়ে দিয়ে কাদার উপর আছাড় খেলাম। আমার ধাক্কায় ওর হাতটা একটু পিছলে গেল। সেই সুযোগে আমি এক লাফে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে কাদামাটির উপর দিয়ে হামাগুড়ি দিয়ে পেছনে সরে এলাম। আমি আর এক সেকেন্ডও পুকুর ঘাটের দিকে তাকাইনি। আমি বাঁশবাগানের ভেতর দিয়ে অন্ধের মতো দৌড়াতে লাগলাম। চারদিক ঘুটঘুটে অন্ধকার। আমি শুধু বাঁচার তাগিদে বাঁশের কঞ্চিতে আমার হাত মুখ কেটে ছিলে যাচ্ছিল, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। আমি দৌড়াচ্ছি, আর ঠিক আমার পেছনেই খট 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 কেউ একজন আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আর তার সাথে সেই পৈশাচিক হাসি। তুই পারবি না রবিন, তুই আমার। আমি দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ির সীমানায় চলে এলাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি শুধু ভাবছিলাম, একবার যদি বাড়ির মেইন দরজাটা পার হতে পারি তাহলে বেঁচে যাব। কিন্তু যখন আমি উঠানে পা রাখলাম, আমি দেখলাম বাড়ির মেইন দরজাটা, যেটা আমি খোলা রেখে এসেছিলাম, সেটা বাইরে থেকে সজোরে বন্ধ হয়ে গেছে। আমি দরজার হাতল ধরে পাগলের মতো টানতে লাগলাম। কুদ্দুস চাচা, দাদি, দরজা খোলেন, বাঁচান আমাকে। আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু কাঠের ওই ভারী দরজাটা 1 ইঞ্চিও নড়ল না। আর ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ের কাছে একটা বরফ শীতল হাওয়া বয়ে গেল। আমি বুঝতে পারলাম ওটা একেবারে আমার পেছনেই এসে গেছে। আমি চোখ শক্ত করে বন্ধ করে সর্বশক্তি দিয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার পড়ার সাথে সাথেই আমার কানের ঠিক পেছনে একটা ফিসফিসে গলা বলে উঠল, তুই আমাকে ডাকছিস রবিন, আমি তো তোর পেছনেই দাঁড়িয়ে আছি। আমি আর সহ্য করতে পারলাম না। আমার চোখের সামনের পৃথিবীটা ঘুরতে শুরু করলো। আমি একটা দম বন্ধ করা গোঙানি দিয়ে মেইন দরজার সামনেই জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। শেষবারের মতো আমার মনে হলো একটা ঠান্ডা ভেজা হাত আমার শার্টের কলারটা চেপে ধরেছে। যখন আমার জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে। আমি চোখ মেলে দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার দাদি আর কুদ্দুস চাচা আমার পাশে উদ্বিগ্ন হয়ে বসে আছেন। দাদির চোখে পানি। আমি কাঁপতে কাঁপতে উঠে বসার চেষ্টা করলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি শুধু ফিসফিস করে বললাম, মা, মা কোথায়? ওই পুকুর ঘাট। কুদ্দুস চাচা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হ বাবা, তোর মা ঢাকায়। তুই কাল রাতে ঘরের দরজা খুলে ওই বাঁশবাগানের দিকে গেলি কেন? আমি যদি রাতে তাহাজ্জুদ পড়ার লাগে না উঠতাম আর তোরে অজ্ঞান অবস্থায় দরজার সামনে না পেতাম, আজ হয়তো আমরা তোকে জীবিত পেতাম না। আমি চিৎকার করে বললাম, চাচা, আমি ইচ্ছে করে যাইনি, মা আমাকে ডাকছিল, আমি নিজের কানে শুনেছি। আর ওই পুকুর ঘাটে ওটা মা ছিল না, ওটা একটা শয়তান ছিল, ওর পা দুটো পিছনের দিকে ঘোরানো ছিল। আমার কথা শুনে দাদি আর কুদ্দুস চাচা একে অপরের দিকে একটা আতঙ্কিত দৃষ্টিতে তাকালেন। দাদি দুঃখে কেঁদে উঠলেন। কুদ্দুস চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তিনি বললেন, রবিন, আমি তোরে আগেই কইছিলাম মাগরিবের পর ওই পুকুর ঘাটের দিকে না যাইতে। আজ থেকে 20 বছর আগে এই গ্রামেরই একটা মেয়ে, নাম ছিল রহিমা। সে পাগল হয়ে ওই পুকুরে ডুইবা মারা গেছিল। গ্রামের মাইনসে কয় সে নাকি পানিতে ডুইবার সময় অনেক কষ্ট পাইছিল। ওর বডি যখন তোলা হয় তখন ওর পা দুইটা ভাইঙ্গা পেছনের দিকে ঘুইরা গেছিল। এরপর থাইকা ওই পুকুর ঘাটে রাইত বিরাইতে অনেক অদ্ভুত জিনিস দেখা যায়। যারা একা থাকে, দুর্বল থাকে, শয়তান তাদের সবচেয়ে প্রিয় মানুষের গলা দিয়া নিশি ডাক দেয়। তুই কাল রাইতে নিশি ডাক শুইনা ঘর থেকে বাইর হইছিলি। তুই যদি ওর হাত ধরতি তাইলে ও তোরে ওই কালো পানির নিচেই টাইনা নিয়ে যাইত। তুই আর কোনোদিন ফিরে আসতি না। কথাটা শোনার পর আমার মনে হলো আমার মাথার উপর দিয়ে একটা বুলডোজার চলে গেল। আমি ততলাতে ততলাতে বললাম, তাহলে তাহলে কাল রাতে যে আমাকে ডাকলো ওটা রহিমা ছিল? কুদ্দুস চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, শয়তান তোরে মায়া জালে ফাঁসাইছিল বাবা, তুই বাইচা গেছিস, আল্লাহর অশেষ রহমত। আমি সেদিনই ঢাকা ফিরে আসি। আমি আর কোনোদিন ওই গ্রামে ওই পুকুর ঘাটে যাইনি। বিজ্ঞান হয়তো বলবে আমি হ্যালুসিনেশন দেখেছি, ট্রমার কারণে আমার ব্রেন আমার মায়ের গলা তৈরি করেছিল। কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি।
আমার কবজিটা যে ও চেপে ধরেছিল, ওর সেই মরা সাদা চোখ, ওর সেই পৈশাচিক হাসি, এগুলো তো কোনো মনের ভুল হতে পারে না। আর সবচেয়ে বড় প্রমাণ ছিল আমার ডান হাতের কবজি। ডাক্তাররা খেয়াল করেনি, কিন্তু আমি আমার কবজিতে স্পষ্ট দেখতে পেয়েছিলাম কালচে নীল রঙের 5টা আঙুলের দাগ, ঠিক যেন কেউ আমাকে বরফের হাত দিয়ে চেপে ধরেছিল। আজ 2 বছর পার হয়ে গেছে, আমি স্বাভাবিক জীবনে ফিরেছি। কিন্তু শাহাদাত ভাই, আমি একটা চরম সত্য বুঝতে পেরেছি। শয়তান সবসময় আমাদের আবেগ আর দুর্বলতা নিয়েই খেলে। সে আপনার সবচেয়ে প্রিয় মানুষের রূপ ধরে আপনাকে ডাকতে পারে, যাতে আপনি নিজে গিয়ে তার ফাঁদে পা দেন। আর আজও যখন রাত 2টো বাজে, যখন চারিদিক নিস্তব্ধ থাকে, আমি আমার ঘরের সব জানালা আর দরজা বন্ধ করে দিই। কারণ মাঝে মাঝে জানালার ওপাশ থেকে আমি শুনতে পাই কেউ একজন খুব ফিসফিস করে আমাকে ডাকছে, রবিন, তুই আমাকে ফেলে চলে এলি। আমি আমার গল্পটা এখানেই শেষ করছি। শাহাদাত ভাই, যারা গ্রামে থাকেন বা রাতের বেলা একা থাকেন, তাদের শুধু একটা কথাই বলবো, মাঝরাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে আর গলাটা যদি আপনার খুব কাছের মানুষের হয়, ভুল করেও প্রথম ডাকে দরজা খুলবেন না। একবার ডেকেই কখনো সাড়া দেবেন না, কারণ হয়তো ওই দরজার ওপাশে আপনার প্রিয় মানুষটা নয়, আপনার মৃত্যুর জন্যে কেউ অপেক্ষা করছে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। পোড়াবাড়ির পুকুর ঘাট আর নিশি ডাকের এই ঘটনা প্রমাণ করে শয়তান কিভাবে মানুষের আবেগকে অস্ত্র বানাতে পারে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার সাথে যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি কখনো রাতে একা থাকেন আর বাইরে থেকে আপনার খুব পরিচিত, খুব কাছের কোনো মানুষের গলা শুনতে পান, তাহলে ভুল করেও দরজা খুলে দেখতে যাবেন না। কারণ শয়তান আপনার সবচেয়ে প্রিয় মানুষের গলা হুবহু নকল করতে পারে। আর একবার যদি আপনি দরজা খোলেন, তাহলে সে আর কখনো আপনাকে ছাড়বে না। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।